আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর অনেক বেশি খারাপ লাগতেছে। তো তারপরেও যেহেতু বৈশাখ মাস প্রায় শেষের দিকেই, এখন কিন্তু পুরা একটা ধানের সিজন চলতেছে সব জায়গায়। তবে এই তো রোদ বৃষ্টির কারণে কিন্তু এবার অনেক বেশি ক্ষতি হয়ে গেল টানা বৃষ্টির কারণে। তো ২-৪ দিন একটু রোদ উঠলো, তারপর হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে বাড়ি থেকে ফোন দেওয়া হয়েছে ধান নেওয়ার জন্য। আমাদের ধানের জমিগুলো হচ্ছে আমাদের ওদিকে বলা হয় যে অনেক জায়গায় পত্তন বলে বা বাগি, যেটা হোক আমরা হচ্ছে ধানগুলো তারা হচ্ছে দুভাগ করে আর আমরা হচ্ছে এক ভাগ নেই, তারা হচ্ছে এক ভাগ নেই, কিছু খরচ দিতে হয়, এটাকে বলা হয় বাগি। আর যেটা পত্তন সেটা হচ্ছে টাকার বিনিময়ে ১ বছর সে জমিটা খাবে, তারপরে হচ্ছে পরের বছর টাকা যদি ফেরত দেয় তাহলে তো দিয়ে দিল, না দিলে আবার টাকা দিয়ে তারপর হচ্ছে আবার জমিটা খেতে পারবে। এই তো। আর এটা হচ্ছে আমার বড় ভাসুর। আর পাশের যে বাড়িটা, ওই পাশে যে আম গাছ দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমার বাড়ি। তো আমার বড় ভাসুর হচ্ছে ধানগুলোকে মেপে মেপে আমাদেরকে দিতেছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে বস্তাতে তুলে তুলে নিতেছে। আমরা হচ্ছে এই বছর ধানগুলোকে আমি আর নিজে সিদ্ধ করবো না, কারণ অনেক বেশি কষ্ট এই কাজগুলো করতে, যেহেতু একদমই সময় পাই না। এর জন্য হচ্ছে এই কাজগুলো আর আমার দ্বারা হবে না। এর জন্য হচ্ছে মাকে বলছি একটু কষ্ট করে সিদ্ধ করে চাউল তৈরি করে দেওয়ার জন্য। তো যাই হোক, মার যদি কষ্ট হয় তারপরেও দিবে, কারণ মেয়ে বলেছে বলে কথা। মায়েরা কিন্তু কোনো কিছু সন্তানটা আবদার করলে মা যত কষ্ট হোক সেটা চেষ্টা করে। এই তো। আমার হাজব্যান্ড হচ্ছে অনেকক্ষণ যেহেতু রোদের মধ্যে ধান বস্তাটা ধরে রেখেছিল, সেই ক্লান্ত হয়ে গেছে, তাই হচ্ছে আমি একটু হেল্প করতেছি তার সাথে সাথে। কিন্তু ধানের বস্তাটা তো ভারী লাগতেছিল আমার কাছে, অনেক বেশি ভারী লাগতেছিল। এই তো একদম ঘেমে চেমে কিন্তু অবস্থা সবার অনেক বেশি খারাপ, কারণ সকালের দিকে অনেক বেশি রোদ উঠছিল, কিন্তু রোদটা বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণ পরে হচ্ছে অনেক বৃষ্টি চলে আসছিল। এই তো আমরা একটু হালকা একটু রেস্ট নিতেছি, যেহেতু কাজকর্ম রোদে থাকার অভ্যাসটা একদমই নাই। এর জন্য হঠাৎ করে রোদে চলে আসলে আমাদের অনেক বেশি কষ্ট হয়। আর আমি বস্তাগুলোকে হচ্ছে খুব সুন্দর করে বেঁধে রাখবো, যাতে আমাদের কাজের সুবিধা হয়, যে হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আবার এগুলো নিয়ে টানা হেঁচড়া করতে হবে। তাই আমি সুন্দর করে দড়ি কেটে কেটে বস্তাগুলোকে বাঁধার জন্য প্রিপারেশন নিতেছি। আসলে এই কাজগুলো যে খুব কঠিন ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, যে যে কাজ করে তার কিন্তু কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তখন আর সেটাকে কঠিন বলে মনে হয় না। যেহেতু আমরা গ্রামে থাকি না, এর জন্য হচ্ছে গ্রামের কাজগুলো করা হয় না। তার মানে কিন্তু এই না যে আমরা গ্রামে কাজ পারবো না বা কোনোদিন গ্রামে যাই না। আমি কিন্তু গ্রামের মেয়ে, খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমি কিন্তু গ্রামকে অনেক বেশি ভালোবাসি। আপনারা যারা আমার রোমানা ডকুমেন্টারি এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু বুঝতেই পারেন যে আমি গ্রাম অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার গাছে এত পরিমাণ আম আসছে। এই আমগুলো হচ্ছে ভীষণ টক, কাঁচাতেও টক, পেকে গেলেও টক লাগে। তো আমি আজকে চিন্তা ভাবনা করলাম যে আসলে এই আম গাছটা কি রাখবো কি রাখবো না। তো যাই হোক, তারপরেও আসলে আম গাছটার জন্য অনেক বেশি মায়া লাগে, যে একটা গাছ হইতে কিন্তু অনেক বেশি সময় লাগে, এর জন্য কাটা হয় না। আর এই তো দেখেন, আমার ঘরের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ, কারণ যেহেতু আমি থাকি না, সেই জন্য হচ্ছে ঘরের পরিস্থিতিটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর এইবার হচ্ছে রমজানের ঈদেও আমি আসলে আসি নাই, ঈদে বাড়িতে ঈদ করা হয় নাই। সেই জন্য হচ্ছে অনেক বেশি খারাপ ছিল বাড়িঘরের অবস্থা। তো এবার একটু দেখি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর বলতে বলতে কিন্তু অলরেডি বৃষ্টি চলে আসছে। খুব তাড়াহুড়া করে ধানের বস্তাগুলোকে নিয়ে বারান্দায় রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমের আচার খাওয়ার জন্য একজন মাথা অস্থির করে ফেলছে। এই আমি গাছ থেকে যে দুটো আম ছিলাম, এই আম দুটো কিন্তু বিশাল বড় বড় ছিল, অনেক বেশি বড়। যদি এই আম গাছের আমগুলো মিষ্টি থাকতো তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু ভাগ্যে আসলে যা আছে তাই। আমগুলো এত পরিমাণে টক যে কোনোভাবেই খাওয়া যায় না, একমাত্র আচার করে খাওয়া ছাড়া খাওয়া যায় না। তবে এই গাছটা আমি কাটবো না, কেননা এত বড় বড় সুন্দর আম আসে, আপাতত আচার তো করে খাওয়া যায়। তাই হচ্ছে আম গাছটা কাটা, আমি বলছি যে না, আম গাছ তো কাটা যাবে না। একটা গাছ হইতে কিন্তু অনেক সময় লাগে, বা একটা মায়া অতি আমের আচার করার জন্য আমি ৫-৬টা আম পেরে নিলাম। যেহেতু হচ্ছে আমার ভাসুরের ছেলে বউ আছে, এবং কি আমার যা আছে, তাই চিন্তা করলাম সবার জন্য একটু আম মাখা তৈরি করি। এই গরম, এই বৃষ্টি, আসলে পরিবেশটা অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ সবার দুয়ারে দুয়ারে ধান ছিল, কিন্তু আসলে ভাগ্যে যা আছে তাই তো হবে, কিছু করার নেই। এই তো, আমি যখন আমের আচারটা তৈরি করছিলাম তখন কিন্তু অনেক বেশি রোদ এবং গরম ছিল, আর ভীষণ ভালো লাগতেছিল আম গাছের নিচে বসে বসে আচার তৈরি করতেছিলাম। আর আমার বাড়ির উত্তর পাশে হচ্ছে নদী, নদী বলতে খাল, এখানে কিন্তু হালকা হালকা পানি চলে আসছে, এর জন্য পরিবেশটা একটু অন্যরকম লাগে। তো এই তো, আমি আচার তৈরি করার জন্য হচ্ছে আমটাকে খুব সুন্দর করে ডলে নিতেছি, যাতে খেতে ভীষণ মজা লাগে। প্রথমে তো ভাবছিলাম যে আমটা মনে হয় খেতে পারবো না আচার, কারণ আমি কিন্তু খুব একটা টক খেতে পারি না। আমি অল্প একটু টক হলেও
আমি সেখানে অনেকটা বেশি চিনি নেই, তাতে হয় কি যে টক মিষ্টিটা একটু বেশি হতে আমার পেট ব্যথা করে। তো যাই হোক, এখানে হচ্ছে 2টা বোম্বাই মরিচ ডলে দিলাম, আর হচ্ছে আমের আচারে দিব হচ্ছে কাসুন্দি, তার সাথে দিব চিনি, তার সাথে দিব হচ্ছে লবণ। এই সমস্ত সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে হচ্ছে আমের আচারটা তৈরি করব। তবে এখানে হচ্ছে শুকনা মরিচটা ভেজে ডলে দিলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগতো। যেহেতু অল্প সময়ের জন্য হচ্ছে আমরা ওইখানে আচারটা তৈরি করতেছি, তাই অত ঝামেলা তৈরি করলাম না। তো আমি একটু মুখে দিয়াতে আমার এত পরিমাণ টক লাগছে যে আমি কি বলবো, মনে হচ্ছে যেন একদম গলাটা জ্বলে যেতেছে এরকম। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কাছে কিন্তু ভীষণ মজা লাগছে এবং কি সবার কাছেই খুব ভালো লাগছে। কিন্তু আমি আসলে টক খেতে পাই না, এর জন্য আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে যে অনেক বেশি টক। তবে আমরা কিন্তু ছোটোবেলায় যখন আমাদের নানু বাড়িতে যেতাম তখন কিন্তু এরকম আমার নানু বাড়িতে অনেক আম গাছ ছিল, অনেক বড় বড় আম গাছ ছিল। আর আমার হচ্ছে আমাদের থেকে বড় মামা খালা যারা ছিল তারা কিন্তু সুন্দর করে আম মাখা করে এই কাঁঠাল পাতার মধ্যে দিত আমাদের আমের আচারটা খাওয়ার জন্য। সেই দিনগুলো খুব বেশি মনে পড়তেছে। এদিকে হচ্ছে আমার ভাসুর খাবে না বলে আবার বসছে, খেয়ে বলতেছে এত মজা হয়েছে। আর বলতে বলতে কিন্তু খেতে খেতে আবার বৃষ্টি চলে আসছে। আসলে কি বলবো, এই বৃষ্টি এই রোদ, আমরা যতক্ষণ ছিলাম দুপুর পর্যন্ত ছিলাম, এর ভেতরে 3বার বৃষ্টি চলে আসছে। এভাবে আসলে মানুষ কীভাবে কাজ করবে বুঝতে পারতেছি না। আমাদের শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু অনেক বেশি ধান হয়, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মোটামুটি অনেক ধান হয়। তো যাই হোক, আমার বারান্দা হচ্ছে পানির সেচ আসে, যেহেতু হচ্ছে আমার ঘরটা দক্ষিণ পাশে, এর জন্য হচ্ছে উত্তর দিকের বাতাসটা একদম সরাসরি বারান্দায় চলে আসে। এবং কি আমার ধানগুলো রাখা হয়েছে বারান্দায়, এর জন্য আমি খুব সুন্দর করে বস্তায় টিন টুন যা ছিল তাই দিয়ে খুব সুন্দর করে ঢেকে রাখা হয়েছে। আর আমি কিন্তু আচারটা সবাইকে তৈরি করে দিতে দিতে আমি অল্প একটু রেখেছিলাম যে ওই আমের যে ঝুলটা সেটা খাওয়ার জন্য। এটা করতে করতে হচ্ছে আবার বৃষ্টি আসলো, এর জন্য আমি বারান্দায় বসে বসে একটু খেয়ে নিলাম। সত্যি কথা বলতে, আমি যখন বাড়িতে আসি গ্রামের বাড়িতে, আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় না যে আমি আবার ফিরে যাই, কিন্তু আসলে কি বলবো, কিছু কিছু ব্যাপার থাকে, আসলে বলতেও পারি না, সইতেও পারি না। আর গ্রামে থাকাটাও হয়ে ওঠে না, জানি না কখনো গ্রামে আসলে এভাবে থাকতে পারবো কিনা, কিন্তু আমার গ্রামে থাকতে অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। আমার ছেলে যখন 3 মাস পেটে তখন কিন্তু আমি এই ঘরটা দিয়েছিলাম অনেক শখ করে, সত্যি কথা থাকার জন্য। কখনো কল্পনাও করিনি যে আসলে আমি শহরের দিকে চলে যাব, কিন্তু ভাগ্য সব কিছু আসলে পরিবর্তন করে দেয়, ভাগ্যে যা আছে তা তো হবেই। তো কিছু করার নেই। এই তো আমি আমার জায়ের ঘরের পিছনে গিয়ে দেখলাম খুব সুন্দর তেলাকুচ পাতা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটু নিয়ে যাই, বাচ্চাদের বড়াটা করে দেওয়া যাবে। এর জন্য আমি হচ্ছে কিছু তেলাকুচ পাতা নিয়ে নিলাম, আর ভাবলাম যে কিছু আম নিয়ে যাই, যেহেতু আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর ফেটে ফেটে পড়ে যায়, এর জন্য কিছু আম নিয়ে যাই, বাচ্চাদেরকে আচার করে দিব। আর বাকি যে আমগুলো আছে ওগুলো আবার পরে এসে নিয়ে যাব। আমার পিছনে যে কাঁঠাল গাছ দেখতেছেন, ওই কাঁঠাল গাছ দুটো কিন্তু আমার। এত পরিমাণ কাঁঠাল আসছে মানে বলার বাইরে, এক এক গাছে মনে হয় 200-300 করে কাঁঠাল চলে আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাঁঠালগুলো খেতেও কিন্তু ভীষণ মজা, আর আমগুলো হচ্ছে অল্পতে ফেটে যায়, এর জন্য আমি খুব আস্তে আস্তে করে বাড়ি দিলাম, তারপরে অনেকগুলো আম ফেটে গেল। যাই হোক, আসলে টক মিষ্টি যেটাই হোক না কেন, নিজের গাছের কোনো ফল বা যেটাই হোক না কেন, শাকসবজি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নিজের হাতে যেটাই মানে উপার্জিত হয় সেটাই অনেক বেশি আনন্দের। আমি হচ্ছে তার সাথে সাথে কয়েকটা কাঁঠালও নিয়ে আসতে চাইলাম, তবে চিন্তা করলাম বৃষ্টির দিন যেহেতু, আর কাঁঠাল টাঠাল নিলে অনেক ভারী হয়ে যাবে, এর জন্য আর কাঁঠাল টাঠাল নিলাম না। তো গাছের নিচে গিয়ে দেখি যে একটা কাঁঠাল অলরেডি পড়ে আছে, তো ভাবলাম মনে হয় পেকে গেছে, কিন্তু কাঁঠালটা ভাঙার পরে দেখলাম যে না, আসলে ভুল, কাঁঠালটা হয়তো মানে পড়ে গেছিলো এমনিতেই, কিন্তু কাঁঠালের ভিতরে যে রুয়াগুলো একদম সাদা ছিল, মানে কোনো পাকার কোনো কথাই নাই। তো যাই হোক, যখন পাকবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু বাসায় ফেরার জন্য হচ্ছে তৈরি হচ্ছি, আর আপনার ভাইয়ের সাথে গল্প করতেছিলাম যে আসলে আমার বাড়িতে আসলে যাইতে মন চায় না। এটা সিরিয়াসলি বলতেছিলাম, কিন্তু সে আমার সাথে আর কি করতেছিল, সে বলতেছে যে যেহেতু তোমার যাইতে মন চাইতেছে না, তুমি একটু কান্না করো। তো কান্নার একটু অভিনয় করে নিলাম। তো যাই হোক, আমার তো আসলে থাকার ইচ্ছা থাকলেও যাই না, আল্লাহ পাক কবে সেই ভাগ্য আমার কপালে লিখবে। মানুষের ভাগ্যে যা লেখা থাকে তাই হয়, ভাগ্যের ঊর্ধ্বে কেউ যেতে পারে না। যখন যেটা আসলে হুকুম হবে তখন সেটাই হবে, এ নিয়ে আসলে অত বেশি টেনশন কখনো করি না বা করার দরকার মনে করি না। এখন বাচ্চা কাচ্চা আসলে মানুষ করতে হবে একটা ভালো পরিবেশে, সুস্থ পরিবেশে, মাথার ভিতরে শুধু এখন এই টেনশন, আর কোনো টেনশন নেই আপাতত। যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।